শুরুতেই একটু তেল নিয়ে যে সংকট, জ্বালানির যে সংকট চলছে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। মাসুদ কামাল, আপনি সহজ করে সবসময় বলেন, একটু সহজ করে বলবেন যে কি সমস্যাটা হচ্ছে? সরকার যখন বলছে তেলের কোনো সংকট নাই, মন্ত্রীরা মানে একাধিক মন্ত্রীরা এই বিষয়ে আশ্বস্ত করছেন। কেউ বা বলছেন যে সংকট থাকলে আমাকে জানান, আমি তেল দেওয়ার দায়িত্ব আমার, আমি তেল দেব। এরকম কথাও বলছেন, কিন্তু পাম্পের চিত্রটা হচ্ছে মানুষ তেল পাচ্ছে না, পাম্পে ঘোষণা দেওয়া হচ্ছে তেল নাই ইত্যাদির এরকম একটা অবস্থা। গ্যাপটা কোথায় হচ্ছে? প্রথমত সরকার মিথ্যে কথা বলছে। তেল নাই এই কথাটা সরকার বলতেই পারে না। মানে তেলের পর্যাপ্ত মজুদ আছে এই কথাটা সরকার বলতেই পারে না। বলতে পারে না কি? মানে মজুদ বলতে আপনি কি বুঝেন? মানে যে তেল আছে এটা দিয়ে আজকে দিন চলবে কিনা এটাই কি উত্তর, নাকি আর 7 দিন চলবে কিনা এটাই উত্তর? সারা দুনিয়াতে তেলের ক্রাইসিস এই মুহূর্তে, সারা দুনিয়ায় কোথায় তেলের ক্রাইসিস নাই? এবং আপনি যেখানে থাকেন আমেরিকায়, সেখানেও তেলের ক্রাইসিস। তেলের দাম বাড়ে নাই? বাড়ছে। আপনাদের সব জায়গায় বাড়ছে, আমার এখানে তো তেলের দাম বাড়ে নাই। কারণ যে ঘটনা দুনিয়া জুড়ে ঘটছে এখন, মধ্যপ্রাচ্যে ঘটছে, যুক্তরাষ্ট্র ঘটাচ্ছে, যে ঘটনাগুলো আমরা দেখছি তার প্রভাব কি এই দেশে পড়বে না? পড়বে। এবং সেটা অস্বীকার করাটা ঠিক না। কথাটা হলো কি, সরকারের উচিত ট্রান্সপারেন্ট হওয়া। সরকার প্রতিদিনই ক্লিয়ার করে দিতে পারে যে আমার এই তেল মজুদ আছে, এই তেল আমার পাইপ লাইনে আছে, এই তেল আমাদের আসবে, এবং এই তেল আনার জন্য আমরা এই এই পদক্ষেপ নিচ্ছি। আপনি যদি অন্ধকারে রাখেন সবাইকে, তাহলে কি আপনার সংকট কাটবে? কাটবে না। বরং এই যে আপনি বলতেছেন যে আপনার তেল পর্যাপ্ত আছে, কিন্তু আমি যদি পাম্পের দিকে তাকাই, তখন কি আমি বুঝি যে এই পাম্পে পর্যাপ্ত তেল আছে? নেই তো। আমি আজকেও দেখলাম যে বিজয় সরণির মুখে যে পাম্পটা আছে, যেটা নাকি মানে সেনাবাহিনীর পাম্প আর কি, সেই পাম্পের লাইনটা মিনিমাম 1 কিলোমিটার হয়ে গেছে। সেটা প্রধানমন্ত্রীর মানে অফিস ছাড়িয়ে, আরো আপনার যদি আপনার সেই জাহাঙ্গীর গেট ছাড়িয়ে, সে একদম মহাখালীর যে ফ্লাইওভার যেখানে শুরু হয়েছে সেখান থেকে শুরু হয়েছে। ওখানে তো তারেক রহমানের অফিস। তারেক রহমান তো ওই লাইনকে পাশ কাটিয়ে অফিসে যান। উনি কি দেখেন না কি অবস্থা? উনি কোনো জ্বালানি মন্ত্রীকে বলতে পারেন না আপনি মিথ্যা কথা বলছেন কেন? জি, কিন্তু জনাব মাসুদ কামাল, এই মিথ্যা কথা যদি বলেন, মানে মিথ্যা কথা বলার মানে স্বার্থ কি থাকতে পারে সরকারের? কারণ এটা তো সবাই জানে যে এটা একটা বৈশ্বিক সংকট চলছে। এখন এখানে সরকার কেন মিথ্যা কথা বলবে? এটা একটা বড় প্রশ্ন তো বটে। এটা মিথ্যা কথা বলে মূর্খতার কারণ। কারণ এই লোকগুলি বেসিক্যালি মূর্খ। তারা মনে করে যে আমি যে এই যে বললাম সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, এই যে বললাম বলে জনগণের কাছ থেকে আমি বাহবা পেলাম। এবং এই যে মূর্খতা, তারা কি জানে না যে 2 দিন পরে জনগণ যখন নাম এই তারা মুখে মুখে বলতেছে সব ঠিক আছে, জনগণ ওই লাইনে যারা আছে তারা কেউ কে সরকারকে প্রশংসা করছে? কেউ একজন লোক পার বিএনপি করে, বাপ বিএনপি করে, সে বিএনপি করে, সে ওই লাইনে দাঁড়িয়ে আছে, সে কি সরকারের প্রশংসা করতেছে? আচ্ছা, সরকারের মানে এই যে মিথ্যা আপনি বলছেন যে সরকার, জি জনাব মাসুদ কামাল, যে মিথ্যা বলছেন আপনি সরকারের পক্ষ থেকে, এখানে কি এরকম মানে একটা যদি মিথ্যা বলেন তার উদ্দেশ্য কি এরকম হতে পারে যে সত্যি বললে মানে সংকটের একটু আভাস পেলেও যে আমাদের মধ্যে একটা হাহুতাশ তৈরি হয়ে যায়, সেটাকে কি দমন করার জন্য এটা উদ্দেশ্য হতে পারে? হাহুত তো আমি পরে গাড়িতে চলি, উবার টুবার ডাকি, ওগুলি আমি চলাচল করি। তাহলে তেল কিন্তু আমাকে কোনো কিছু, আমাকে কিন্তু সরাসরি আমাকে এফেক্ট করে না। কিন্তু আমি যখন লাইন দিয়ে আসি, যখন আমি দেখি, তখন কি আমি আতঙ্কিত হই না? হইতো। আমি তো সকালবেলা ঘুমের থেকে উঠে সরকারের মন্ত্রীদের বাণী শুনেছি, তেলের কোনো সমস্যা নাই, তেল পর্যাপ্ত আছে। আর লাইনে দেখছি তেল নেই। আমি কি সরকারের কথা বিশ্বাস করছি, নাকি লাইনে যা দেখছি ওটা বিশ্বাস করছি? আপনি বলেন আমি কোনটা বিশ্বাস করছি? আমি সরকারকে তখন মিথ্যাবাদী ভাবছি, আমি ভাবছি সরকার মিথ্যাবাদী। এই জায়গায় যে জিনিসটা সরকারের উচিত কি, ক্রাইসিস আপনি একা সামাল দিবেন নাকি জনগণকে নিয়ে সামাল দিবেন? আপনি জনগণের সঙ্গে একাত্ম, আপনি জনগণকে বলেন বাস্তবতাটা যে এই হলো বাস্তবতা, এই অবস্থায় আপনারা সাবধানে কাজ করেন। আপনি বাস্তবতাটা বলেন যে আপনি এত প্যানিক হয়েন না, আমার আরো 2 মাসের তেল আছে, বলেন তো। বলেন না কেন? আর সবাই নিয়ে স্টক করতেছে, স্টক করে দেখেন, সবাই স্টক করে। আমি কি স্টক করি? আমি স্টক করি না। কেন করি না? আমার তো দরকার নাই। আর যার দরকার আছে সে তো কালকের কথা ভাববে, সে তো পরশুর কথা ভাববে। আপনি যদি তাকে বলেন যে আপনার, এটাও তো প্রশ্ন জানা মাসুদ কামাল, শুধু কি দরকারই
শুধু কি দরকারি স্টক করছে নাকি পাচারও হচ্ছে, পাচারও করা হচ্ছে? আমি জনাব মাসুদ কামাল, কেন দায়িত্ব কার? নিশ্চয়ই সরকারের। সরকার আটকাতে পারে না কেন? জি, আমি একটু জনাব আব্দুল নূর তুষার আপনার কাছ থেকেও শুনি যে আপনার কাছে কি মনে হচ্ছে গ্যাপটা কোথায়? সরকার কি আসলে মিথ্যা কথা বলছে, আর সেটা বললেও তার উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? একটা বিষয় আমি একটু বলতে চাই যে জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলছেন দৈনিক 167 কোটি টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে, অন্যদিকে চিফ হুইপ বলছেন মাসে 200 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। একটু কি সমন্বয়ের কোথাও সমস্যা মনে হয়? চিফ হুইপের বক্তব্যটা আসলে সঠিক না। মাসে 200 কোটি টাকা না, এটা অসম্ভব। অনেক টাকা ভর্তুকি সরকার বহু আগে থেকে দিত। 2022-23 সালে সরকার এনার্জি সেক্টরে যে ভর্তুকি দিতেন সেই ভর্তুকির পরিমাণ ছিল 29,511 কোটি টাকা, এবং এটা 2023-24 সালে 35,000 কোটি টাকা হয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে যে এনার্জি সেক্টরে আমাদের সরকারগুলি বহু আগের থেকে ভর্তুকি দেন, এবং এই ভর্তুকির একটা বিরাট অংশ চলে যেতে হচ্ছে পাওয়ার যারা তৈরি করে তাদের কাছে। তারা ক্যাপাসিটি চার্জের দাম হিসেবে ভর্তুকিটা নিয়ে নিত এনার্জি সেক্টরে, কিন্তু এর বাইরেও ফুয়েল খাতে সরকার ভর্তুকি দিত। তবে পেট্রোল এবং অকটেনে বাংলাদেশে কোনো সরকার কখনো ভর্তুকি দেয়নি। সরকার ভর্তুকি দেয় ডিজেলে এবং ফার্নেস অয়েলে। ডিজেল এবং ফার্নেস অয়েলের যে ভর্তুকিটা দেয়, ফার্নেস অয়েল মূলত ব্যবহার করা অথবা এইচএফও বলে যেটাকে, এটা ব্যবহার করে মূলত পাওয়ার জেনারেট করে যারা তারা। আর ডিজেল ব্যবহার করে পাওয়ার জেনারেট করার জন্য কিছু ব্যবহার করা হয়, আর বাকিটা ব্যবহার করা হয় দূরপাল্লার যানবাহন, লঞ্চ, আমাদের যে লোকোমোটিভ আছে অর্থাৎ ট্রেন, এইগুলিতে ডিজেল চালিত যানবাহন। সরকার জেট ফুয়েল এবং অকটেন পেট্রোলে কোনো ভর্তুকি দেয় না। কেন দেয় না? কারণ সরকার সবসময় এটাই মনে করতো যে অকটেন পেট্রোল ব্যবহার করে একটু ধনী ব্যক্তিরা, তারা অকটেন এবং পেট্রোলের সঙ্গে যে অতিরিক্ত টাকাটা নেওয়া হয় ওই টাকাটা সরকার সমন্বয় করতে হচ্ছে নিচের দিকে ডিজেলে এবং ফার্নেস অয়েলে যে ভর্তুকি দেয় সেইখানে। এটাই কিন্তু সরকারের পলিসি ছিল। সেই পলিসি কিন্তু এখনো বদলায় নাই, সেই পলিসিটাই আছে। এবং সেই হিসেবে 167 কোটি টাকা যদি ডেইলি ভর্তুকি তারা দেন, তাহলে হিসাবে 170 কোটি টাকা ধরে নেন 30 দিনে, তাহলে ভর্তুকিটা হচ্ছে 3,000 কোটি, আর হচ্ছে 3×7=2,100 কোটি। ঠিক আছে, তাহলে 70 কোটি টাকা হলে 2,100 কোটি, তার মানে 5,100 কোটি টাকা ধরে নেন। অ্যাজ এ হোল 5,000 কোটি টাকা ভর্তুকির কথা এখন সরকার বলেছেন। এই 5,000 কোটি টাকা ভর্তুকির মধ্যে এখন কিন্তু যে দাম রয়েছে তাতে হয়তো অকটেনেও সরকার সমান সমান হয়ে গিয়েছে। অকটেনের দাম, অকটেন এবং পেট্রোলে ভর্তুকি দিতে পারার কথা না, ভর্তুকি দেওয়ার কথাও না। তারপর যদি দেন 2-1 টাকার বেশি দিচ্ছেন না, আমার ধারণা থেকে বলছি। মূল যে ভর্তুকিটা ডিজেলে দিতে হচ্ছে, ডিজেলে ভর্তুকি না দিয়ে কোনো উপায় নাই, কারণ ডিজেলের ভর্তুকি তুলে নিলেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং একটা বিরাট ইনফ্লেশন হাইক হবে। এমনিতে ইনফ্লেশন 9% আছে, এইটা 11-12% চলে যেতে পারে, আরো বেশি হতে পারে, আমরা জানি না। কারণ ডিজেলে আমাদের পণ্য পরিবহন হয়, ডিজেলে আমাদের ম্যাস ট্রান্সপোর্ট গুলি ব্যবহার করা হয়, ডিজেলে আমাদের পাওয়ার জেনারেট করা হয়। অতএব সরকার কিন্তু এরকম একটি অবস্থার মধ্যে আছে যে সরকারকে ডিজেলে ভর্তুকি দিয়ে যেতে হচ্ছে, তা না হলে বাজারে দাম বেড়ে যেতে পারে। অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সরকার যদি এক্সট্রা ভর্তুকি দিয়েও থাকেন, সেটা 23-24 সালের সাথে তুলনা করলে হয়তো 1,500 কোটি টাকা অতিরিক্ত দিচ্ছে। এই হচ্ছে আমার একটা ধারণা। এখন এইটা তো সাময়িক, অতএব আজকে দিচ্ছেন, আরো 1 মাস দিবেন, 2 মাস দিবেন, এটা তো মাসের পর মাস চলবে না, 5-6 মাস চলার কথা না। অতএব এইটুকু সহ্য করার ক্ষমতা হয়তো সরকার থাকার কথা, আমি যতটুকু মনে করি। আরেকটা বিষয়, একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে বহু তেল আমদানিকারক বা যারা তেল আনেন বাংলাদেশে, তারা তেলের ট্যাঙ্কার, ছোট ছোট ট্যাঙ্কারে কিন্তু এই তেল লাইটারেজ করতে হয়। তেলের ট্যাঙ্কার কিন্তু আমাদের কর্ণফুলী বন্দর পর্যন্ত আসে না। নিশ্চয়ই জানেন যে তেলের বড় ট্যাঙ্কার আসে হচ্ছে দূরবর্তী জায়গায় থাকে, এবং ছোট ছোট ট্যাঙ্কারে করে এই তেলগুলি নিয়ে আসা হয়। অনেক ট্যাঙ্কার নাকি তেল ভর্তি করে ভাসিয়ে রাখা হয়েছে, এরকম একটা গুজব আছে। এই কারণে যে সরকার কিছুদিনের মধ্যে তেলের দাম বাড়িয়ে দিলে তখন তারা একটা বৃহৎ মুনাফা করতে পারবেন বলে তারা বিশ্বাস করেন, এবং সেই কারণে তারা তেল এরকম ছোট ছোট ট্যাঙ্কারের মধ্যে লোড করে রেখে দিয়েছেন। এটা সত্য কিনা জানি না। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে কোস্টগার্ড এবং নেভিকে ব্যবহার করে এই ধরনের কোন ট্যাঙ্কার যদি সত্যিই ভেসে থাকে, এমনকি দূর সমুদ্রেও, তাহলে এটা দেখা দরকার যে আসলে কেউ এরকম তেল ভাসিয়ে রেখেছেন কিনা, দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন কিনা। তৃতীয় যে অভিযোগটি এসেছে সেটি হচ্ছে যে তেল মিয়ানমারের পথে পাচার হয়। এই যে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং আমাদের চারপাশে যে ইনসার্জেন্সি রয়েছে,
সেইখানে তারা যানবাহন ব্যবহার করার জন্য তারা তেল নেওয়ার চেষ্টা করেন, যে তেলটা তারা কোনোভাবে সংগ্রহ করতে পারেন না তাদের নিজেদের দেশ থেকে, কারণ ওইখানে তো তেলের সরবরাহ নাই। ইনসার্জেন্ট যারা যারা বিদ্রোহ করেছেন, যারা বাহিনী, যারা মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছেন, এরকম লোকেরা তেলের যদি সত্যি তেল পাচার হয়ে থাকে তাহলে সেটাও সরকার বন্ধ করা দরকার। এই সবকিছু মিলে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যেখানে কোনোভাবে তেল বাইরে চলে যাচ্ছে কিনা, কারণ আমাদের এখানে ভর্তুকির তেল সস্তা, ফলে এই তেল কোনোভাবে বাইরে চলে যাচ্ছে কিনা এটাও দেখতে হবে। কেউ তেল মজুত করে ব্যবসা করার চেষ্টা করছে কিনা এটা দেখতে হবে। পেট্রোল পাম্পগুলি ইচ্ছা করে তাদের ট্যাঙ্কে তেল রেখে পরে 20 টাকা বা 25 টাকা বেশি দিলে পরে কাউকে কাউকে তেল সরবরাহ করছেন কিনা এটা দেখতে হবে। এবং এটাও দেখতে হবে যে কেউ তেলের দাম বেড়ে যাবে এই আশায় তেলের ট্যাঙ্কার ভাসিয়ে রেখেছেন কিনা দূরবর্তী সমুদ্রে। এই যে বিষয়গুলো যে দেখতে হবে বলছেন ডাক্তার আব্দুল নূর তুষার, যে পাচার হচ্ছে কিনা বা মজুদ রাখছে কিনা পরবর্তীতে দাম বাড়বে এইরকম আশায়, এই বিষয়গুলো দেখার মেকানিজম সরকারের কেমন বলে মনে হয়? কারণ একটা বিষয় একটু মানে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে 2025-এর মার্চে, মানে তখনকার রোজার সময়ের কথা বলছেন, যে সেই সময় 12,000 মেট্রিক টন ডিজেল, উনি অকটেন পেট্রোলেরও একটা হিসাব দিয়েছেন, এটা একদম লিটারালি দ্বিগুণ হয়ে গেছে 26-এর মার্চে। 24,000 থেকে 25,000 মেট্রিক টন ডিজেল লাগছে, মানে আগের বছর যা লাগতো তার দ্বিগুণ চাহিদা হয়ে গেছে। তো এত চাহিদা বাড়লো কেন? আপনি বলছেন যে এইগুলো, সেগুলো আসলে যথাযথভাবে দেখা হচ্ছে? মানে কোথায় যাচ্ছে এই দ্বিগুণ চাহিদা, কোত্থেকে আসলো? এটা কি বোঝার উপায় আছে? ডাক্তার আব্দুল নূর তুষার ফ্রিজ হয়ে গেছে, নেটওয়ার্কটা মনে একটু সমস্যা হচ্ছে। দ্বিগুণ হবে না, বাড়তে পারে, এটা তো এমন নয়। জি ডাক্তার তুষার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এই তো মনে হয় এখন আমি শুনতে পাচ্ছি। জি, আপনি তেল যদি কেউ পাচার করে তাহলে চাহিদা বাড়বে, তেল যদি কেউ অতিরিক্ত মজুত করে রাখে তাহলেও চাহিদা বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে এখানে সরকারের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সেই ভুলটা কি? তারা বলেছেন যে তারা তেল রেশনিং করবেন, এখন তারা বলেছেন যে তারা 20 লিটার করে তেল দিবেন। অধিকাংশ গাড়ি আগে কিন্তু ফুল ট্যাঙ্ক তেল নিত না, অর্ধেক ট্যাঙ্ক নিয়ে রাখতো, কারণ কালকে তো তেল পাবে। আজকে কি ঘটছে? গাড়িগুলি তাদের ট্যাঙ্ক ফুল করছে, তারা ভাবছে আগামীকাল তেল পাবো না, তাহলে যতটুকু পারি ম্যাক্সিমাম নিয়ে রাখি। প্রত্যেকে এই 20 লিটার তেল খরচ করে আবার 20 লিটার তেল নিয়ে ফেলছেন, বা 30 লিটার তেল খরচ করে 30 লিটার নিয়ে ফেলছেন, ফুল ট্যাঙ্ক করার চেষ্টা করছেন যারা তেল কেনেন। তো আগে যে মোটর বাইক 2 লিটার তেল নিত, সে যেটা করেছে, সে মোটর বাইকের তেল পুরোটা ভরে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং সেটা করলে কি হবে? যার কিনা মোটর বাইক সে চালায় না, সেও বাইরে গিয়ে তেলটা ভরে নিয়ে এসেছে। যে ট্রাক্টর চালায় সেও নিয়ে এসেছে। এবং কেউ কেউ সামনে সেচ মৌসুমের কথা চিন্তা করে, তারপরে চাষের মৌসুমের কথা চিন্তা করে তারা ড্রামে করে ডিজেল কিংবা অন্য তেল তারা মজুত করার চেষ্টা করছেন, কারণ তাদের তো চাষ করতে হবে, তাদের তো সেচের মেশিন চালাতে হবে। ফলে এই ধরনের একটা আলগা চাহিদা তৈরি করা হয়ে গিয়েছে। সরকার যদি এইভাবে প্যানিক না করতেন, যদি না বলতেন যে এইভাবে রেশনিং করতে হবে, বরং উল্টোটা করে দিতেন, বলতেন যে আপনি যখনই যাবেন আপনি ট্যাঙ্ক ফুল করতে পারবেন, কিন্তু আপনি যেদিন ট্যাঙ্ক ফুল করবেন আপনাকে নির্দিষ্ট পাম্প করে দিতে পারা যেত, যে যার যার এলাকার পাম্পে তেল থাকবে, এলাকার পাম্পে তেল নিতে হবে। এটা হচ্ছে এটা একটা। দ্বিতীয়ত আরেকটা কাজ করা যেতে পারতো, সেটি হচ্ছে তারা বলতে পারতেন যে সরকার একটা ইন্টারনেট পাসবুকের মতো চালু করবেন, এবং যে কোনো নাম্বারে তেল দেওয়া হলে ওইটা অটোমেটিক একটা কিউআর কোড স্ক্যান করলে চলে যাবে যে এই গাড়িটা। একটা ফুয়েল কার্ড চালু করছে সরকার, সেই পরিকল্পনার কথা জানিয়েছে। ফুয়েল কার্ড চালু করাটা আরেকটা ঝামেলা, সবকিছুর কার্ড তৈরি করার দরকার নেই, তারপর আপনি কার্ড নিয়ে কি করবেন? এত কার্ড আসলে ঝামেলা। বরং এটা খুব ইজিলি করা যেত, পেট্রোল পাম্প থেকে তেল নিলে আমি একটা কিউআর কোড স্ক্যান করলে আমার গাড়ির নাম্বারটা সহ এটা চলে যাবে একটা ডেটাবেসে, এবং পরের দিন যখন আমি আবার তেল নিতে যাব তখন আমাকে দেখতে হবে যে আমি একবার 50 লিটার তেল নিয়েছি ফুল ট্যাঙ্ক, বা 30 লিটার তেল নিয়েছি, তাহলে কয়দিন পরে আবার তেল নিচ্ছি। এবং সেক্ষেত্রে দেখা যেত যারা অতিরিক্ত তেল ব্যবহার করেন, উবারের ড্রাইভার, তারপরে পাঠাওয়ের ড্রাইভার, এরা দেখা যেত বেশি তেল খরচ করেন। আর যারা আমাদের মতো সাধারণ গাড়ির চালক, তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন তেল নিতেন, এটাতে কোনো অসুবিধা ছিল না। আসলে এটা তো আমি বলছি তাৎক্ষণিক ভাবে চিন্তা করে, কিন্তু যদি এই ধরনের কিছু অ্যাপ্রোচ থাকতো তাহলে ভালো হতো, রাদার দেন এই যে রেশনিং চালু করতে গিয়ে সব পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে না, যার ফলে একটা বা দুইটা পেট্রোল পাম্পে তেল আছে, সবাই সেখানে লাইন দিচ্ছেন। যেমন ধরেন এই যে ট্রাস্ট তেলের যে পাম্পটা, যেটা বিজয় সরণি ওইখানে, সেই পাম্পে লম্বা একটা লাইন আছে, কিন্তু ওই পাম্পের কাছাকাছি
মহাখালীতে তেলের পাম্প আছে, কি বলে তেজগাঁওয়ের ভেতরের তেলের পাম্প আছে, সেইখানে তেল অ্যাভেলেবল না, সেখানে তেল শেষ হয়ে যাচ্ছে। গাবতলী, বাজার রোড এই এলাকাতে অন্তত 8-10টা পাম্প আছে, সেখানে মাত্র 2টা পাম্পে তেল পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে সকালেই শেষ হয়ে যায়, প্রত্যেকদিন গেলেই বলে তেল নাই, এবং বলে সকালে এসেছিল দুপুরে শেষ হয়ে গিয়েছে, ভাই তেল দেয় না এই কথা বলে। আর আরেকটা পাম্প আছে যেটা খালেক সাহেবের পাম্প, সেই পাম্পে কিন্তু লম্বা লাইন লেগে আছে সারাদিন, তারা কিন্তু আবার তেল পাচ্ছে। এই ধরনের কিছু জটিলতাও তৈরি হয়েছে। কোন পাম্প বলছে আমার তেল সকালেই ফুরিয়ে যায়, কোন পাম্প বলছে না আপনি লাইন দাঁড়ান, লাইনে দাঁড়ালে পাম্প। এখন এই জটিলতাগুলো ম্যানেজ করে কি করে, বা কতদিন ভাবে ম্যানেজ করার সক্ষমতা আছে এগুলো সেটাও ম্যানেজ একটা করা প্রশ্ন। সম্ভব। যারা মাসুদ কামালের কাছে আমার মনে হয় যে সরকার খুব ইজিলি, যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, সাপ্লাই চেইন ম্যানেজার যারা তেলের এই হিসাবটা বোঝেন, যারা সাধারণ ভোক্তা, এরকম 2-4 জনকে ডেকে একটা ছোট্ট মিটিং করলে আমার ধারণা যে এইখান থেকে প্রচুর আইডিয়া চলে আসবে এবং সেইখান থেকে সরকার এটা খুব সহজে ম্যানেজ করতে পারবে। জি, সরকার তো একটা কমিটিও গঠন করেছে। আমি পাচার কিন্তু আপনার চিন্তা কাছ থেকে করতেই একটু হবে। শুনি। চাহিদা দ্বিগুণ হয়ে যাওয়া মানে কিন্তু পাচার হচ্ছে কোথাও না কোথাও, বা কোথাও না কোথাও জমা হচ্ছে। চাহিদা দ্বিগুণ হতে পারে না, কিন্তু চাহিদা বাড়ার কথা। অন্তর্বর্তী সরকারের সময় চাহিদা এমনিতেই কমে যাওয়ার কথা, কারণ অন্তর্বর্তী সরকারের সময় বহু কাজ কর্ম, নানান কিছু মানুষ বন্ধ রেখেছিল, যেটা এখন এই সরকার আসার পরে মানুষ চেষ্টা করছে কাজগুলি করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে কিছু তেল অবশ্যই কেউ না কেউ মজুদ আছে বা পাচার করছে। অনেক ধন্যবাদ। মানে বাড়ার একটা যে কারণ, চাহিদা বাড়ার যে একটা মানে কারণের মধ্যে আপনার কাছ থেকে কিছুটা বুঝলাম। জনাব মাসুদ কামাল, আপনি আসলে এখানে কিভাবে দেখেন যে সমন্বয়হীনতার একটা জায়গায় আপনি দেখেন কিনা? ওই যে মানে হিসাবেরও যে একটু গরমিল, মাসে 200 কোটি টাকা আসলে ভর্তুকি হচ্ছে নাকি দিনে 167 কোটি টাকা, দুইজনের দুই রকম, চিফ হুইপ আর জ্বালানি প্রতিমন্ত্রী 2 রকম বক্তব্য। আবার আমরা শুনছি তেলের দাম বাড়বে না, এবং মানে সেটা তো সব মন্ত্রীদের কাছ থেকে শোনা যাচ্ছে, কিন্তু কদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে সামনে তেলের দাম সবকিছুর দামই বাড়বে, সেরকম একটা আভাস তিনি দিয়ে রেখেছেন। একটু মানে মনে হচ্ছে কিনা কথাবার্তায় কোনো সমন্বয়হীনতা আছে? এটা হলো কি, না জেনে বললে যা হয় তাই হয়েছে। এই দুজনের মধ্যে একজন হিসাবটা না জেনেই বলেছে। দেখেন এখানে তেলের এই সংকটটা, আপনার যে বিভিন্ন পাম্পের বিভিন্ন অবস্থা, এটা কেন? যে পাম্পে সারাদিন তেল দিতে পারছে, তারা কি বেশি তেল পাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে? তাই বা কেন পাবে? এই জায়গাটা কিন্তু হিসাব করা দরকার। মজুদটা আপনি কিভাবে করবেন? দেখেন আমি একটা সহজ হিসাব বলি, একটা পাম্পে আপনি কি পরিমাণ তেল দিলেন, এটা তো আপনার ট্যাঙ্কার এসে দিয়ে যাচ্ছে, ট্রাকের মতো করে যে দিয়ে যাচ্ছে, ওরা জানে কি পরিমাণ তেল দিয়েছে। ওই পাম্প ওই পরিমাণ তেল বিক্রি করেছে কিনা তার কিন্তু হিসাব আছে, মিটার দেখে বুঝতে পারছেন আপনি যে সারাদিনে কোন দিন কত লিটার তেল সে বিক্রি করেছে। এটা তো খুব সহজ ব্যাপার, এই দুটো সমন্বয় করলেই হয়। সরকারের লোক আছে, তারা দেখুক যে আমি যে পরিমাণ তেল দিয়েছি সেই পরিমাণ তারা বিক্রি করেছে কিনা। যদি বিক্রি না করে থাকে তাহলে তাদের কাছে তেল আছে, তাহলে তারা তেল লুকিয়ে ফেলেছে। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, আমার ধারণা যতগুলি পেট্রোল পাম্প আছে তার মধ্যে 80% পেট্রোল পাম্প মালিক তেল গোপনে সরিয়ে ফেলেছে। 80%, একেবারে মোর দেন শিওর, এতে আমার কোনো সন্দেহ নাই। আমি 2-1টা খবর রাখি বলেই বললাম, এটা সরিয়ে ফেলেছে। তা না হলে বাইরের তেলগুলো কোথেকে আসতেছে? বাইরের তেল পাওয়া যাচ্ছে। আমি গ্রামে বন্ধে গিয়েছিলাম নিজের সময়, সেখানে তেল মোটর বাইক যা চালায় তারা তেল কিনতেছে 200 টাকা লিটার, পরে শেষ দিকে যে এটা হচ্ছিল 300 টাকা লিটার। কেন পারলো? মানে পাওয়া তো যায় বাইরে, বাইরে তো আসলো কিভাবে? এটা তো আকাশ পথে আসে নাই, এটা তো পাম্পে থেকে আসছে। পাম্পের লোক কিন্তু তাদের তেল বোতলের মধ্যে বের করে দিচ্ছে, বোতলে তো তেল বিক্রি করার কথা না। এগুলি বোঝা যাচ্ছে পাম্প মালিকদের কারসাজি। যে 2টা পাম্পে 3টা পাম্পে সবসময় তেল পাওয়া যাচ্ছে, সেই পাম্পগুলি তারা সিনসিয়ার, তারা ব্যবসায়ী হিসেবে সিনসিয়ার। যে পাম্পগুলোর নাম তুষার ভাই বললেন, যেমন ট্রাস্টেড পাম্পটা, এখানে তো কোনো ব্যক্তি মালিকানা নাই, অতএব এখানে ঠিকঠাক মতো চলছে। ভাই হিসাবটা হলো এখানে। আর দ্বিতীয় কথাও দেখেন, দাম বাড়াবো না এই প্রতিজ্ঞা করে থাকার কোনো দরকার নাই। আপনি আমেরিকা থাকেন, আমেরিকার তেলের দাম বাড়ে নাই? বাড়ছে। অস্ট্রেলিয়ার তেলের দাম বাড়ছে, ইংল্যান্ডের তেলের দাম বাড়ছে। আবার যখন কমবে তখন তারা কমাবে। আমাদের এখানে ওই ইন্ডিয়ায় কি হয়, ইন্ডিয়ার ডেইলি সকালে তেলের দাম তারা ঘোষণা করে যে আজকে দাম এত। তো আমরা এটা করি না কেন? আমরা তো সেই মুদি দোকানের মতো চালাচ্ছি। মানে আপনি এরকমটা করবার প্রস্তাব করছেন? অবশ্যই করছি। তেলের দাম বেশি। সরকার ভর্তুকি কত দিবে? সরকার ভর্তুকি দিবে কার টাকা দিবে? তো আমার টাকাই দিবে। ডিজেলে দিতে হবে। আপনি আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে সমন্বয় করেন,
আমাদের ভয়টা স্পষ্ট, মানে বাড়তি ভর্তুকির কথা, বাড়তি ভর্তুকির কথা। আমরা যেটা জানি, আমাদের ভয়টা কথা সেটাই বলি। আমাদের ভয়টা হলো যদি একবার বাড়ে আর কখনো কমে না। এই যে ভয়টা আমরা পাই, এই ভয়টা আমাদের না দিলেই হয়, যে আজকে বাড়বে আগামীকাল কমবে, এবং সেইভাবে নিয়ন্ত্রণ, এবং পাম্পগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার। পাম্প বড় করে যে বললো না এই তুষার ভাই যে তেলটা সরিয়ে ফেলেছি, সরিয়ে ফেলে কি করে যখন দাম বাড়বে এই প্রত্যাশা, দাম বাড়লে সবকিছু দাম যে সে বাড়তি টাকা পাবে, তা করে দিলেই হয় যে তোমাকে আমি যে পরিমাণ তেল দিচ্ছি তুমি তার চেয়ে কমও বিক্রি করতে পারবে না, বেশিও বিক্রি করতে পারবে না। এই নজরদারি মেকানিজমটা আপনি শক্ত করবার কথা বলছেন। একদম ছোট্ট করে একটু মানে কিছু সমালোচনার জায়গা তো সরকারের হলো, এখানে কি একটা ক্রেডিট আছে কিনা সরকারের, যে ইরান যে 6টি দেশকে হরমুজ প্রণালী থেকে যাবার জন্য অভয় দিচ্ছে, তার মধ্যে বাংলাদেশ আছে। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এটি একটা কূটনৈতিক মানে সরকারের কূটনৈতিক সফলতা। মাসুদ কামাল, আপনার মনে হয় যে এটা একটা সফলতা? অবশ্যই সাফল্য এটা, কারণ এত দেশ থাকতে মাত্র 5টা দেশ, তার মধ্যে আমি আছি, এটা তো আমার জন্য বিরাট সাফল্য মনে করি। এটা ভালো, এটা এই সরকারকে আমি ক্রেডিট দিব। তো জি, নিশ্চয়ই। আমরা একটু আরেকটা প্রসঙ্গে একটু যাই, যে এই মাঝখানে হঠাৎ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক উপদেষ্টা, তিনি আবার ডিপ স্টেট প্রসঙ্গ নিয়ে আসলেন। ডাক্তার আব্দুল রহমান স্যার, আপনার কাছ থেকে একটু শুনি যে তিনি বলছেন যে 2029 সাল পর্যন্ত, মানে আওয়ামী লীগের যতটুকু বাকি মেয়াদ ছিল গত সরকারের, সেই সরকারের টার্মটা তাদেরকে ক্ষমতায় থাকতে বলেছিল ডিপ স্টেট, এবং তার রূপরেখাও নাকি বাতলে দিয়েছিল। এবং তার পরবর্তীতে প্রথমত তাকে সাক্ষাৎকারে মানে জিজ্ঞাসা করেছে কারা ডিপ স্টেট, কি রূপরেখা ছিল। তিনি আসলে বৈদেশিক অনেকগুলো পক্ষ ছিল, সুনির্দিষ্ট করে নাম বলতে চাই না, তিনি এরকমটা বলছেন। নাম বললে কি হয়, নাম কেন বলতে চান না? নাম জানার প্রয়োজনীয়তা আছে কিনা, মানে নামটা জানার বা জানানোর প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন কিনা ডাক্তার তুষার? প্রথমত ডিপ স্টেট ব্যাপারটি বেআইনি। রাষ্ট্র প্রকাশিত থাকবে জনগণের সামনে, এবং রাষ্ট্রকে কেউ অদৃশ্য হাতে নিয়ন্ত্রণ করবে না। রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে দৃশ্যমান হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে। এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ তো শুধু অল্প কিছু লোকের কাছে থাকবে না। রাষ্ট্রের একটা চেক এন্ড ব্যালেন্স সিস্টেম আছে, যে চেক এন্ড ব্যালেন্স সিস্টেমে বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, আইন প্রণেতা, এরা সবাই একসঙ্গে কাজ করেন। এবং এই একসঙ্গে কাজ করার যে একটা হারমোনি, এই হারমোনি জনগণের অধিকারকে প্রতি পদে পদে নিশ্চিত করে। যেমন সরকার যদি কোনো অন্যায় করেন, আমি বিচার ব্যবস্থার কাছে যাব। আমার প্রতি কেউ যদি অপরাধ করে, আমি বিচার ব্যবস্থার কাছে যাব। বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবে অপরাধীকে ধরে আনতে। প্রশাসন একটা নিরাপদ ব্যবস্থা তৈরি করার জন্য সরকারকে সাহায্য করবে। প্রশাসন এবং সরকার আইনের মাধ্যমে পরিচালিত হবে। এই যে একটা পারস্পরিক মিথজীবিতার মধ্যে দিয়ে, পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু মানুষ সিদ্ধান্ত গ্রহণের অধিকার পান, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তিবর্গ, যারা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়িত হয়ে থাকেন। যেমন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়, যেমন বিদ্যুতের কর্তৃপক্ষ বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্ত নেয়, যেমন জ্বালানি কমিশন আছে, রেগুলেটরি কমিশন, তারা দাম নিয়ে সিদ্ধান্ত নেয়, বিটিআরসি আছে, তারা ইন্টারনেটের দাম থেকে শুরু করে আমাদের যে ব্যান্ড উইথ আছে সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেয়, তাই না? এই যে পুরো প্রক্রিয়াটা, এটা পুরোটা হবে স্বচ্ছ, দৃশ্যমান। এখন কিছু লোক মনে করেন তাদের বিছানায় শুয়ে আছেন, কিন্তু তারা এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছেন। কিছু লোক বিদেশে আছেন, মনে করেন তারা অন্য কাজ করেন, কিন্তু রাষ্ট্রকে তারা গভীর থেকে নিয়ন্ত্রিত করেন। তারা ঠিক করেন কে মন্ত্রী হবেন, কে মন্ত্রী হবেন না, কে কোথায় যাবেন, যাবেন না, কে কতদিন ক্ষমতায় থাকবেন। এই বিষয়টা তো জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিপ স্টেট আছে, এই কথাটিকে তিনি বলেছেন, তার মানে ধরে নিচ্ছে আসিফ মাহমুদ সত্য কথা বলেছেন, একটা ডিপ স্টেট আছে। তাহলে ডিপ স্টেটের কুশীলব কারা? কারা আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে? কারা ঠিক করে কে 29 পর্যন্ত থাকবে এবং থাকবে না? এত ক্ষমতা তাদেরকে কে দিল? জনগণকে দিয়েছে এই ক্ষমতা? জনগণ তো তাদেরকে এই ক্ষমতা দেয় নাই। তাহলে তারা কোথা থেকে ক্ষমতায়িত হলেন? কারা তাদেরকে এম্পাওয়ার করলেন? তাই না? এই প্রশ্নগুলি আসবে, এবং এই প্রশ্নগুলি আসলে পুরো ব্যাপারটা যে বেআইনি, অসাংবিধানিক এবং রাষ্ট্র বিরোধী, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার। এবং এরকম একটি তৎপরতা করছে কিছু লোক, এটা জেনে আসিফ মাহমুদ বলছেন যে তাদের সঙ্গে তারা মিটিং করেছেন এবং তাদের কাছ থেকে তারা প্রতিশ্রুতি নিয়েছে। তার মানে কি বাংলাদেশে কে কয়দিন থাকবে, ক্ষমতায় থাকবে না, এটা জনগণ ঠিক করে না, এটা আসিফ মাহমুদরা তাদের পরিচিত লোকেরা মিলে ঠিক করেন। তার মানে কি বলতে হবে আসিফ মাহমুদ কতদিন উপদেষ্টা থাকবেন, থাকবেন না, এটাও তাদের হাতেই ছিল? তার মানে 29 পর্যন্ত থাকতে চাইলে থাকতে পারতেন, হয়তো অনেক কথা শোনেন নাই। উনি বলেছেন যে তারা অনেক কিছু রাজি হন নাই, রাজি হন নাই বলেই নাকি বিএনপি ক্ষমতা এসেছে, তাই না? তো রাজি হলে কি বিএনপি ক্ষমতা আসতো না? যদি না আসতো তাহলে কিভাবে? তার মানে নির্বাচন হতো না।
তার মানে জনগণকে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত রেখে একদল লোক যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় রেখে দেওয়ার মতো ক্ষমতা এই রাষ্ট্রে ভোগ করেন, তারা সেটাকে এনজয় করেন। এই কাজটা তো তারা তখন বসে বসে মিটিং করেছেন, তাহলে তারা এটাকে গোপন রেখেছেন এবং এখনো গোপন রেখেই চলেছেন। তাহলে ডিপ স্টেটের স্বার্থ কে দেখছে? ডিপ স্টেটের স্বার্থ দেখছেন আসিফ মাহমুদরা, আর ওইদিকে ডিপ স্টেট কাদের স্বার্থ দেখছে? আসিফ মাহমুদদের স্বার্থ। তো তাহলে কি দাঁড়াইলো? দুজন ভাড়া ভাই, তাই হয়ে গেল না? উভয়ই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত এবং উভয় একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন অথবা বলে দেবো ভয় দেখাচ্ছেন। ভাই, আপনারা যদি সত্যিই দেশকে ভালোবাসেন তাহলে আপনারা দেশকে এমন কারো হাতে নিয়ন্ত্রিত হতে দিবেন কেন যাকে শুধু আপনি চিনেন, আমরা কেউ চিনি না? অথবা কোন ক্ষমতা বলে আপনাদেরকে তারা ওইখানে রেখে দিচ্ছেন, এই ব্যাপারটিকে আপনারা প্রশ্ন করলেন না কেন? আর আজকে আপনারা ইলেকশনে জিততে পারেন নাই, আজকে আপনাদের দল জামাতের সঙ্গে গিয়ে ঐক্য করেছে, খুব ভালো কথা, করতেই পারেন, কিন্তু শুধু কি এই কারণে আপনারা এখন বলে দিচ্ছেন? যদি সত্যি সত্যি এবার নির্বাচনে জিতে যেতেন, ক্ষমতায় চলে যেতেন, তাহলে তো 29 পর্যন্ত না, আরো বেশি দিন, 31 পর্যন্ত ক্ষমতায় থাকতেন, তখন কি ডিপ স্টেটের কথা বলতেন না? এখন বলছেন কেন? তখনই তো বলা উচিত ছিল। আরেকটা বিষয় খেয়াল করেন, তারা সবসময় বলেছেন তারা জনগণের অভিপ্রায়ে কাজ করেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী সরকার ক্ষমতায়িত, কিন্তু এখন বলছেন একটা ডিপ স্টেট ছিল। তাহলে জনগণের অভিপ্রায়ে তারা ছিলেন নাকি ডিপ স্টেটের অভিপ্রায়ে তারা ছিলেন? এইটা কে প্রশ্নের উত্তর দিবে? বলে একেবারে একটা জটিল ধোঁয়াশাপূর্ণ একটা গোলক ধাঁধায় আমরা পড়ে আছি। আমরা কিন্তু এখনো জানি না ডিপ স্টেট কারা। আপনি বলেন তাহলে ডিপ স্টেট এখন কাকে রাখবে না এই সিদ্ধান্ত নিচ্ছে, আর আমরা এখানে টকশো করছি। এইটা আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত আশঙ্কাজনক। এবং কালকে যদি বাংলাদেশ একটা দুরবস্থায় পড়ে, কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আমাদের মাথার উপরে এসে মনে করেন কেউ ড্রোন নিয়ে হাজির হয় বা যে কোনো একটা বিষয়, এটা কারা করছে আমরা তো বুঝতে পারবো না। এটা কি ডিপ স্টেট করছে? নিশ্চয়ই এই ডিপ স্টেট কারা, এটা নিয়ে আমার অনুষ্ঠানে সম্ভবত মাসুদ কামালও ছিলেন, ব্যারিস্টার ফুয়াদও একটা প্রোগ্রামে বলেছিলেন ডিপ স্টেটের কথা। তখন বলেছিলেন যে তিনি আসলে স্ক্রিনে বলবেন না, পরে হয়তো বলবেন, পরে আমার শোনার সুযোগ হয় নাই। বলেন না কেন সেটা নিয়ে তো একটা কথাই। মাসুদ কামাল, আপনার কাছেও এই প্রশ্ন যে কারা ছিল, মানে কারা আসলে এই ডিপ স্টেট, কারা প্রস্তাব দিয়েছে? তারা আবার নাকি কিছু ফ্যাসিলিটিও চেয়েছিল শর্ত সাপেক্ষে, যে মানে সেই কোন জায়গায় তারা আসলে ফ্যাসিলিটেটেড, যেটা আসিফ মাহমুদের ভাষায় যদি বলি, হতে চেয়েছিল। কারা চেয়েছিল, কি রূপরেখা দিয়েছিল, কোন জায়গায় ফ্যাসিলিটেটেড হতে চেয়েছিল, আর কতটুকু তার পূরণ করেছে? কারণ 1.5 বছর তো ছিল, মানে তারা আসলে তার মধ্যে কতটুকু পূরণ করে 1.5 বছর থেকেছে, সেই বিষয়গুলোকে আমরা জানার কোনো সুযোগ নাই? বা মানে তিনি বলে এতটুকু বলে চুপ হয়ে যেতে পারবেন, এই বাকিটুকু আমরা জানবো না? দেখেন, আমি কয়েকটা কথা বলি। প্রথমত কথা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় যদি আমি সত্য বলে মানি, ডিপ স্টেট কি চেয়েছিল? যে এই সরকার যেন 2029 সাল পর্যন্ত থাকুক, এই তো চেয়েছিল। আচ্ছা, 2029 সাল পর্যন্ত সরকার থাকুক কে বলেছে? ডক্টর ইউনূস যখন নামাজ পড়তে গেলেন, ঈদের নামাজ, ওখান থেকে বেরিয়ে আসার সময় অনেক লোক স্লোগান দিয়েছে, ওনাকে আরো 5 বছর দেখতে চাই, 5 বছর দেখতে চাই। যারা স্লোগান দিয়েছে তারা সবাই ডিপ স্টেট। আবার ইউনূস সাহেব বলেছেন, অনেকে নাকি বলেছে আপনি 10 বছর থাকেন, তাহলে তারা ডাবল ডিপ স্টেট। আবার অনেকে বলেছে 50 বছর থাকুক, তারা 10 টাইম ডিপ স্টেট। ইউনূস সাহেব সবাইকে চিনি, বলে দিলে হয়। আবার যারা 5 বছর চেয়েছিল তারা তো আসিফ মাহমুদ চৌধুরীকে চিনে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে চিনে। তুমি নাম বলেন না কেন? যখন উনি নাম না বলেন তখন বুঝতে হবে ওনার কাছে আসলে কেউই যায়নি, ওনার কাছে কেউই প্রস্তাব দেয়নি। আসলে ওনারা নিজেরাই ছিলেন ডিপ স্টেট, ওনারা নিজেরাই ডিপ স্টেট। এই এনসিপির যে লোক, যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী, যারা নাকি হলের খাওয়ার পর হলে একজনের খাবার দুইজনে ভাগ করে খেতেন, তারা যখন ওয়েস্টার্নে খাওয়া শুরু করলেন তখন তারা বুঝে গেলেন যে ক্ষমতার কত স্বাদ, ক্ষমতার স্বাদ কত মধুর হয়, তারা সেটা বুঝে গেলেন। এবং বুঝে যাওয়ার পর তারা চেষ্টা করছেন যে কত বেশিক্ষণ থাকা যায়। তারাই ডিপ স্টেট। এবং যেহেতু ওনারাই ডিপ স্টেট ছিলেন, ওনারা তো ক্ষমতাবান, ওনারা তো সরকার প্রধানকে নিয়োগ দিয়েছেন। ইউনূসকে নিয়োগ দিয়েছে কি? ইউনূস তো নিজেই বলছে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। তো ওনাদের যে ক্ষমতাবান হিসেবে আর কে ছিল? তারা সরকার নিয়োগ দিতে পারে, সরকার বাতিল করতে পারে, সবকিছু করতে পারে, আবার সরকার থেকে সুবিধাও দিতে পারে, আবার নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। এরাই ডিপ স্টেট। এখন যখন কয়েকদিন পরে তাদের কর্মকাণ্ড নিয়ে টান দেওয়া হবে,
এই জন্য তারা আগেই নিজেদের জন্য একটা সে বলে না যে পথ বারিকায় রাখছে, যে অন্যের উপর দায় চাপাই দেয়, তাহলে আমার উপর কেউ বলবে না। যখন তিনি বলবেন যে আমাদের উপর ডিপস্টেট জিনিসটা কি ভাই? সামরিক বেসামরিক আমলা, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সিন্ডিকেট, এরা হলো ডিপস্টেট। এইভাবেই বলা হয়, উইকিপিডিয়াতে এভাবে পাইছে। কিন্তু বলে- আসিফ মাহমুদ কিন্তু বলছে বৈদেশিক অনেকগুলো পক্ষ। আসিফ মাহমুদ কিন্তু প্রথম আলোতে এক সাক্ষাৎকার বলছে বৈদেশিক অনেকগুলো পক্ষ। হইতে পারে বৈদেশিক শক্তি। তাহলে বৈদেশিক শক্তি তো আর কারো না কারো মাধ্যমে তো প্রয়োগ করে, এদের মাধ্যমে প্রয়োগ করে। তো আমি ধরে নিচ্ছি এরা। আসিফ মাহমুদ সজীব আরেকটা কথা বলেছেন এই ডিপস্টেট সম্বন্ধে ব্যাখ্যা দিতে। সেটা বলেছেন যে ওই সরকারের ডিপস্টেটের একটা অংশ কিন্তু নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। তার বড় প্রমাণ হলো নির্বাচনের পর নির্বাচিত সরকার ওইখানকার কাউকে সেখানে অ্যাকোমোডেট করেছেন। আনছে তো মাত্র একজন, খলিলকে, ডক্টর খলিল সাহেবকে নিয়ে আসছে। তবে উনি বিএনপিকে বলছেন এই ডিপ স্টেট খলিলের মাধ্যমে বিএনপির বিজয়টাকে নিশ্চিত করেছে। তাই হয় আসিফ মাহমুদ চৌধুরী কিন্তু আসিফ মাহমুদ সজীব কিন্তু বিএনপির নির্বাচিত হওয়ার বিষয়টা কিন্তু ডিপ স্টেটের কারসাজি বলে চালিয়ে দিচ্ছেন। তাহলে বিএনপির কোনো দায়িত্ব যে ওনারা কি ডিপ স্টেটের নির্বাচিত সরকার হিসেবে থাকবেন, নাকি আদৌ ডিপ স্টেট বলতে কিছু আছে কি নাই সেটা জনগণের সামনে উন্মোচন করবেন। আমি তো মনে করি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করা উচিত, তুমি বলো কারা ডিপ স্টেট। অথবা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যদি গ্রেফতার হতে না চান, ওনার উচিত প্রকাশ্যে বলে দেওয়া যে অমুকে 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 ডিপ স্টেট। আপনি যদি নাম না বলেন তাহলে কিন্তু আপনি সন্দেহটা ছড়িয়ে দিলেন। কিন্তু তাকে যে আপনি জিজ্ঞাসাবাদ সরাসরি করছে, আপনাকে তো সরাসরি করছে। উনি তো বলছেন ওনার কাছে আসছে, তো আপনি নামটা যদি না বলেন তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াই হলো যে ওই লোকটা, যে লোকটা আসছে তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি সেভ করতে চাচ্ছেন। আপনি কেন সেভ করতে চাচ্ছেন? তার কাছে মাল পাইছেন, বড় অঙ্কের মাল পেয়েছেন আপনি, হয়তো আরো বেশি চেয়েছিলেন, এই জন্য তাকে হুমকি দিচ্ছেন যে তোমার নাম বলে দিব, আমার আরো দাও। উনি হয়তো এখনো পেতে চাচ্ছেন, এটা হতে পারে। এখন হয় উনি হাওয়ার উপরে পারছেন আজগুবি, অথবা ঘটেছে লেনদেনের সমস্যা হচ্ছে, এই জন্য এতদিন পরে এসে ডিপস্টেটের কাহিনী পাচ্ছেন। সরকারের উচিত এটাকে ক্লিয়ার করা। যদি ক্লিয়ার না করে তাহলে আমি তো সবাইকে বলবো যে আর্মি দায়ী, গোয়েন্দা সংস্থা দায়ী, ডিজিএফআই ডিপস্টেট, অমুক এনএসআই ডিপস্টেট। আমি সব দিকে সন্দেহ করবো। এই যে ক্লিয়ার করা উচিত, জাতির মধ্যে সন্দেহ ছড়িয়ে দিচ্ছেন। আমি আরেকটা কথা বলে আমি আসলে যে আপনি বলছেন ক্লিয়ার করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিন্তু আমরা এর আগেও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। তাকে আসলে এই ক্লিয়ার করার প্রক্রিয়াটাই কেউ যায় না কেন, বা তাকে আসলে জিজ্ঞাসাবাদ কেউ করে না কেন? একটা না তো, এই ডিপ স্টেটের কথা বলার আগে শুরুতে একটা কথা তিনি বলেছিলেন ক্ষমতায় থাকতে যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল তাদের, সেই অস্ত্রের উৎসটা কি ছিল সেইটাও কেউ কখনো জিজ্ঞাসা করলো না। কখনো জিজ্ঞাসা করলো না চাঁদাবাজির মামলায় যখন ওই শাম্মী আক্তারের বাসা আওয়ামী লীগের এমপি যিনি গ্রেপ্তার হলেন, তিনি সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বললেন, কিভাবে আছে সেগুলো বললেন, তাকে কেউ জিজ্ঞাসাবাদ করলো না। এখনো ডিপ স্টেটের কথা বলছেন, কেউ মানে এই বিষয়গুলো জানতেই চায় না কেন? নাকি এখানেও ডিপ স্টেট আছে যার কারণে? আমার তো সন্দেহ হয়ে যায়। আমি তো বললাম যে উনারাই ডিপ স্টেট, ওনারা এত পাওয়ারফুল ডিপ স্টেট যে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে সরকার ভয় পাচ্ছে। সরকার ভাবছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেটের একজন পাওয়ারফুল লোক, তাকে জিজ্ঞাসাবাদ করলে যদি ডিপ স্টেট আমাদেরকে সরিয়ে দেয়, হতে পারে এটা। আমি ভাই এখন বিভিন্ন লাইনে সন্দেহ করব। যখন অন্ধকার, আগেও বলেছি বহুবার, দেখেন ভূত কিন্তু অন্ধকারের মধ্যে আসছে, দিনের বেলা আসে না। যখন আমি পরিষ্কার বুঝতে পারছি না দৃশ্যটা কি, তখন আমি নানা ধরনের কল্পনা করবো। আমি একটা কথা বলে শেষ করি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন এক জায়গায় যে ডিপ স্টেট চেয়েছিল আমরা 29 সাল পর্যন্ত থাকি, কিন্তু আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা গণতন্ত্রের দিকে অগ্রসর হয়েছি, এই জন্য আমরা নির্ধারিত সময়ে নির্বাচন দিয়েছি। আমি কিন্তু এই কথাটা বলি, এর লোকে ডাহা মিশা কথা। ওনারা 5 বছর থাকতে চাইছিল, আর্মি চিফের ধমকে 1.5 বছরের মাথায় নির্বাচন দিচ্ছে। আর্মি চিফ সরাসরি বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। 18 মাসের বাইরে কিন্তু একদিনও যায় নাই, মাথায় রাখবেন। 18 মাসের বাইরে একদিনও যায় নাই, 18 মাসের মাথায় নির্বাচন হয়েছে, 18 মাস 4 দিনের মাথায়। কাজেই এটা তো ওনাদের গণতন্ত্রের মধ্যে ছিলেন, ওটা তো আমরা বুঝি না রে ভাই। কিন্তু আর্মি চিফের ধমকটা তো আমরা শুনছি। অতএব আমি মনে করি ধমকে
নির্বাচন হয়েছে, এখানে ওনাদের কোনো ক্যারেক্টার নাই, ওনারা চাইলে 2 দিন বেশি থাকতেন, যত থাকতেন তত লাভই লাভ। তো ওনারা তো লাভের মধ্যে ছিলেন। আমি একটু ডাক্তার আব্দুল তুষার আপনার কাছ থেকে এই বিষয়টা একটু সামারি শুনে পরের প্রসঙ্গে যদি সময় একটু সুযোগ করতে পারি। ডাক্তার আব্দুল তুষার, আমি তো ডিপ স্টেট নিয়ে কথা বললাম, সামারি কি বিষয়? মানে এটা নিয়ে যদি আপনার আর কোনো বক্তব্য না থাকলে আমি একটু তাহলে বক্তব্য এতটুকুই আছে যে বাংলাদেশে রাজনৈতিক গতি প্রকৃতিকে বাইরে থেকে বা ভেতর থেকে কিছু মানুষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এই অভিযোগটা আছে। এবং শুধু যে বাংলাদেশে আছে বিষয়টি তা নয়, বহু বছর আগে ডিপ স্টেট শব্দটা যিনি ব্যবহার করেছিলেন এটা মূলত আমেরিকাতে ব্যবহৃত হয়েছিল এবং আমেরিকান প্রেসিডেন্টরা এই শব্দটি ব্যবহার করেছেন, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এই শব্দটা ব্যবহার করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার জন্য একটা নেক্সাস কাজ করে, যেমন ধরেন ব্যবসায়ীদের একটা মহল কাজ করে, যারা অধিক মুনাফালোভী তারা কাজ করেন, এবং তারা করেন কি রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আওয়ামী লীগ সরকারের সময় অর্থ মন্ত্রণালয় থেকে একটা ছাড়পত্র দিয়ে দেওয়া হলো, যেটা আগে ছিল না। সেটা কি, সরকারি ব্যাংক চাইলে পরে লিজিং কোম্পানিতে তাদের টাকা রাখতে পারবে। এটা কিন্তু আগে ছিল না। তো সরকারি ব্যাংকগুলি কি করলো, তারা লিজিং কোম্পানিতে টাকা রাখলো এবং সেই লিজিং কোম্পানির মালিককে, সেই লিজিং কোম্পানির মালিক হচ্ছেন সরকারের ভেতরে লুকিয়ে থাকা সরকারের অনুগ্রহভাজন কিছু লোক। এবং তারা কি করলেন, সরকারি ব্যাংকের টাকা লিজিং কোম্পানিতে নিয়ে এসে ভুয়া ঋণ ইস্যু করে সরকারের টাকা লুট করলেন। আপনি খুব অবাক হইলেও আমি বলি, বা আপনি হয়তো জানেন, সেটা হচ্ছে লিজিং কোম্পানিতে শুধু সাধারণ মানুষ টাকা হারিয়েছে তা নয়, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকও টাকা হারিয়েছে, মানে সরকারি ব্যাংকও টাকা হারিয়েছে। এটা কিভাবে হলো? এবং বাংলাদেশ ব্যাংক সেটাকে তদারক করে, এনবিএফআই গুলিকে। বাংলাদেশ ব্যাংকের তদারককারীরা ঘুষ খেয়েছেন এবং সরকারের টাকাও লুট হচ্ছে, সেটা তারা দেখেছেন, কিন্তু তারা কিছু বলেন নাই। মানে বাংলাদেশ ব্যাংক নিজে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এর সাথে জড়িত হয়েছেন। এই যে একটা প্রক্রিয়া, এইগুলি হচ্ছে ওই ডিপ স্টেটের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত। আরেকটা সিদ্ধান্তের কথা বলি, আওয়ামী লীগ সরকারের সময় আরেকটা সিদ্ধান্ত হলো যে সরকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমানো টাকা এটা সরকার নিয়ে নিতে পারবেন। এইভাবে সরকার কি করলেন, ডেসকোর টাকা নিয়ে নিলেন, ডিবিডিসির টাকা নিয়ে নিলেন, বিভিন্ন বিজেএমসির টাকা নিয়ে নিলেন, বন্দরের জমানো টাকা নিয়ে নিলেন, যেগুলি বন্দর প্রফিট করে তাদের অ্যাকাউন্টে রেখেছিল ওই সব প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য। কেননা সরকার যখন এই কোম্পানিগুলি তৈরি করেছিল এই জন্য যাতে সরকারকে আর ভবিষ্যতে এগুলির জন্য টাকা পয়সা দিতে না হয়, তাদের টাকা দিয়ে তারা উন্নতি করতে পারেন, তাদের টাকা বিনিয়োগ করে তারা কাজ করতে পারেন। এখন সেই কাণ্ডটা কিভাবে করলো, সরকার নিজে ওই টাকা একটা আদেশ বলে নিয়ে খরচ করে ফেললো এবং খরচ করে এই প্রতিষ্ঠানগুলির যে সক্ষমতা সেটাকে কমিয়ে দিল। কমিয়ে দিয়ে কি করলো, এইবার আরেকটা বলি, জ্বালানি মন্ত্রীর কথা বলি। সরকার একজন জ্বালানি মন্ত্রী ছিলেন, তিনি একদিন হাহুতাশ করে বলছেন যে জ্বালানি মন্ত্রণালয়, পেট্রো বাংলা, বাপেক্সের টাকা এটা ওনারা রেখেছেন ইউনিয়ন ব্যাংকে। এবং আপনি দেখবেন যে এনবিএফআই গুলি থেকে টাকা মারা হয়েছে সেগুলির যে মালিক, ইউনিয়ন ব্যাংকের মালিক, সে একই লোক। এবং এই যে কাণ্ডগুলি ঘটে, এইগুলি হচ্ছে ওই যে সরকারের ভিতরে লুকিয়ে থেকে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো ক্ষমতা আলা লোক, যারা নিজেদের স্বার্থে জনগণের টাকা লুট করানোর মতো সিদ্ধান্ত সরকারকে দিয়ে নেওয়াতে পারে। ফলে এই ধরনের লোক যদি কোথাও থাকে, সেটা রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করে, আইনে প্রভাব বিস্তার করে, বিচার ব্যবস্থার প্রভাব বিস্তার করে। এবং এটা জানার পরেও এই নতুন বন্দোবস্তের মালিক যারা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের মতো লোকেরা, এটা জেনে শুনে তারা এটা হতে দিলেন। তার মানে কি করলেন, তারা পুরনো বন্দোবস্তকে রাখতে দিলেন। তারা কথা বললেন শেখ হাসিনার সেই নেক্সাস, সেই লুটপাটের বিরুদ্ধে, কিন্তু তারা ওই একই রকম লোকদেরকে এই সরকারের মধ্যেও থাকতে দিলেন, কারণ তারা এখন তাদের স্বার্থে কাজে লাগছেন। তার মানে কি দাঁড়ালো, তার মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যাহা 52 তাহা 53, যাহা 19 তাহা 20, যাহা শেখ হাসিনা তাহাই এনসিপি। এই কাণ্ডটা তারা ঘটিয়ে দিয়ে আবার তারা বলেন যে তারা নাকি নতুন বন্দোবস্ত আনছেন। এইখানেই হচ্ছে আমার দুঃখটা, এইখানেই হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের অসহায়ত্ব। আমরা তখনও টাকা পয়সা হারিয়েছি সব লুটপাটের কারণে, এখনো হয়তো আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে, আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে এইসব ডিপ স্টেটের লোকজনের কারণে। তখনও তারা এগুলা করবেন, এখনো তারা এগুলা করবেন। হয়তো মানুষ বদলাবে, কিন্তু ডিপ স্টেটের কাজকর্ম বদলাবে না। এবং এই জায়গাটা তারা হতে দিয়েছেন, উত্তরও পাবো না যে ঠিক এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যেটা হতে দিয়েছেন, জেনে শুনে গোপন করে রেখেছেন, এখনো গোপন করে রেখেছেন, এটার মধ্যে দিয়ে তাদের নিজেদের অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয়। তারা নিজেরাও আসলে এই ধরনের সুবিধা হয় নিবেন ভবিষ্যতে, অথবা নিয়েছেন, অথবা নিতে চান নাই, এটা এখন বড়াই করে বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না। অনেক ধন্যবাদ। একমত, হয়তো তারা এই সিস্টেমের অংশ।
জি, আমি আসলে এটা নিশ্চয়ই জানতেই চাইবো, নিশ্চয়ই যদি মানে এই জিনিসটা জানতে চাওয়ার অধিকার আছে কিনা জানি না, তবে জানতে চাই যে বৈদেশিক অনেকগুলো পক্ষ, বৈদেশিক পক্ষগুলো কারা, ডিপ স্টেট আসলে কারা, কে কে অ্যাপ্রোচ করলো সুনির্দিষ্টভাবে, সেটি যদি জানার সুযোগ থাকে নিশ্চয়ই সেটি একটা বড় প্রশ্ন হয়ে আমাদের মনে আছেই। একটু রাজনীতি, ঈদের পরে রাজনীতি নিয়ে কথা বলছি, মানে সবই তো আসলে রাজনীতির অংশ। এটাও একটু জানতে চাই যে ঈদের পরে কিন্তু রাজপথে আন্দোলনে নামার একটা হুঁশিয়ারি ছিল বিরোধী দলগুলোর। আগামীকাল সংসদের বৈঠক বসতে যাচ্ছে, সেখানে বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ মূলত যেগুলো নিয়ে ঝামেলা আছে, গণভোট, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো, সেগুলো নিয়ে কি মনে হয় সংসদের বৈঠকে, সামনের বৈঠক কালকের পরে আরও বৈঠক হবে, মানে সেখানে সমাধান হবে নাকি রাজপথে গড়ানোর দিকে যাবে? মাসুদ কামাল, কি মনে হয়? এমনি কিছু সংকট শুরু থেকে আলোচনা করছিলাম, তেল সংকট, নানান সংকটের বিষয়, জিনিসপত্রের দাম বারবার আশঙ্কার বিষয় রয়ে গেছে, তার মধ্যে আবার এই একটা হুঁশিয়ারি হুমকি মাথার উপর কিন্তু ঝুলছে। মাসুদ কামাল, আমার মনে হয় না এটা নিয়ে রাজপথ খুব একটা গরম হবে, এটা আমার মনে হয় না। এই কারণে আমি অনেককে, বিশেষ করে এনসিপির কয়েকজন নেতাকে বলতে শুনেছি, এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছেন, উনিও বলেছেন যে 70% লোক গণভোটে ভোট দিয়েছে, ভোট দিয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, এবং জুলাই সনদ বাস্তবায়নে কোনো ঝামেলা হলে পরে এই 70% লোক রাস্তায় নেমে আসবে। ভাই 70% না, দেখেন না 70টা লোক নামাতে পারেন কি? ভাই বাংলাদেশের মানুষের কাছে এটা কোনো ইস্যু না, কথাটা পরিষ্কার। ওই গণভোট যেটা হয়েছে, গণভোটের যথার্থতা নিয়ে আমারই সন্দেহ আছে। দেখেন জুলাই সনদের যে বিষয়গুলো ছিল, এগুলো অনেকগুলো বিষয়ের সঙ্গে আমি নিজেও আমি মনে করি এগুলো হওয়া উচিত, কিন্তু আবার অনেকগুলো ব্যাপারে আমি দ্বিমত আছি। কাজে কিন্তু এটা কি গণভোট, এটা কিন্তু মাপকাঠি না। গণভোটটা কিভাবে হয়েছে এটা আমরা জানি, এই যে ওই আলাপ বাদ রাখি। বিষয়টা হলো বিএনপি কি একবারও বলেছে যে আমি জুলাই সনদ বাস্তবায়ন করবো না? বলেনি তো। বিএনপি এটাও বলেছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, হয়তো বলেছে। তাহলে অপেক্ষা করেন, এখন বাস্তবায়নের পদ্ধতিটা কি? বাস্তবায়নের মধ্যে কিছু সংবিধান সংশোধনের ব্যাপার আছে, যেগুলো নিয়ে গণভোট হয়েছে, ওটা কিন্তু সংবিধান সংশোধনের বিষয় এখানে আছে। সংবিধান সংশোধনের জন্য বিএনপি মনে করছে যে সংবিধান সংশোধনের জন্য আমাদের এই সংবিধানই যথেষ্ট। সংবিধান আমরা বিষয়গুলো তুলবো, আলোচনা করব, এবং জুলাই সনদের মতো করেই তুলবো, সবাই মিলে ভোট দিব, 2/3 হলেই তো সংবিধান সংশোধন হয়ে গেল। এইভাবে করতে যাচ্ছে, আর এরা বলতেছে না, এটাকে ওইভাবে করতে হবে। এটা কিভাবে, যে ওই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, সেটার মধ্যে বিএনপি তো শপথই নেয় নাই। বিএনপি বলছিল আমি শপথ নিব না, কারণ এটা সংবিধানে নাই। এখন সংবিধানের দোহাই দিচ্ছে বিএনপি। বিএনপি যে পুরোপুরি সংবিধান মানে তাও আমি বলি না, অনেক জায়গায় ঝামেলাও আছে, ওটা অন্য কিছু। কিন্তু এখন এইটা তো হলো যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন হলো প্রায়োগিক বিভিন্নতা। একদম এভাবে করো, একদম বলতে হবে করো, যেভাবেই করুক, যেভাবেই করুক, এটা যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে আপত্তিটা কোথায়? তাহলে জামাত অথবা এনসিপি রাজপথে নামতেছে কেন? তারা কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য নামতেছে, নাকি তারা সংবিধান সংস্কার পরিষদে বিএনপি কে বসানোর জন্য নামতেছে? এটা আরেকটা প্রশ্ন। এখন এই প্রশ্ন নিয়ে যদি তারা জনগণের কাছে যায়, জনগণ তাদের কথা শুনবে। জনগণ তো গণভোট দিয়েছে ওই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। ওই জুলাই সনদ বাস্তবায়নে তো সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছু নাই। গণভোটে আছে ওটা নাই তো রে ভাই, বলে তো লাভ নাই। কাজে এটার সঙ্গে ওটা কোনো সম্পর্কই নাই। তার কিসের উপর কি বলতে চাই আমি বুঝতে পারছি না। তবে মূল যে কথাটা, সেটা হলো কি, জুলাই সনদ বাস্তবায়ন হোক, সব ক্ষেত্রে হতে হবে তাও আমি মনে করি না। যেগুলো যেগুলো আমাদের যারা প্রতিনিধি, যারা এমপি হয়েছে, তারা কিন্তু আমাদের প্রতিনিধি, এবং আমরা কিন্তু মনে করি তারা যেটাকে সিদ্ধান্ত নেবে ওটা আমাদের সিদ্ধান্ত, আমি মনে করি পার্সোনালি, কারণ তাদের তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তাই না? এখন তারা যদি সিদ্ধান্ত নেয়, আমরা করবো ওইটাই হবে জনগণের সিদ্ধান্ত, এবং সেভাবে অগ্রসর হোক, এটাই আমি চাই। আর জামাত যেটা করতে যাচ্ছে, ঈদের পরে আন্দোলন করবে, দেখেন ঈদের পরে আন্দোলন একসময় বিএনপি করতে, ওই সময় বিএনপির সঙ্গে জামাত ছিল, ওইখান থেকে জামাত একটু শিখছিল। ঈদের পরে আন্দোলন বিএনপি বলতো, জামাত বলতো। এখন বিএনপি তো ঈদের পরে আন্দোলন করে না, বিএনপি এখন ঈদের পরে সংসদে বসে। জামাত ওইটুকু বলতে পারে না যে এটা বলতে হয়, বলতেছে ঈদ হয়ে গেছে, ঈদের পরে চলছে, তারপর তারা আন্দোলন করবে বলে আমরা আশা করতে থাকি। আশা করুক, ওনারা করুক আন্দোলন,
আন্দোলন করে ঈদের পরে আন্দোলন, এই ঈদ যাচ্ছে, সামনে আরো ঈদ আছে, মানে ঈদের পরে আন্দোলন, সেই বক্তব্যটা আমাদের দেশে চলতেই থাকবে কিনা? ডাক্তার আব্দুল নূর তোষা, আপনার কাছে মানে শেষ করব, আমাদের সময় শেষ হয়ে এসেছে, শেষ বক্তব্য আপনার কাছে। ঈদের পরে কি মনে হয়, রাজনীতি কি রাজপথে গড়াবে, নাকি সংসদে আসলে আগামীকালের বৈঠক থেকে সামনের বৈঠকগুলোতে সমাধান হবে? কতটুকু সমাধান হবে আর কতটুকু ঝুলে থাকবে, আপনার কি বিশ্লেষণ? প্রথম বিষয় হচ্ছে রাজনীতি রাজপথেই থাকে, রাজনীতি কখনো সংসদে যায় না। আমাদের সংসদে আইন প্রণেতারা রাজনীতির মাধ্যমে যান, কিন্তু যাওয়ার পরে তারা আমাদের সবার জন্য কাজ করবেন। ফলে ওইখানে তো তিনি দলের জন্য কাজ করার কথা না, ওনার সেখানে মানুষের মঙ্গলের জন্য আইন প্রণয়ন করার কথা, মানুষের কোনো অমঙ্গল হলে সেটা নিয়ে বিরোধিতা করার কথা, সংসদে বসেই করার কথা। সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, এবং সেটার মধ্যে দিয়ে মীমাংসা হবে, এবং সেই মীমাংসার ভিত্তিতে একটা ঐকমত্য আসবে এবং আইন প্রণীত হবে। যদি কোনো সরকার স্বৈরতান্ত্রিক আচরণ করে অথবা নিজের ইচ্ছা মতো আইন তৈরি করতে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং তখন রাজনৈতিক দলগুলি দুই জায়গাতেই চাপ সৃষ্টি করে, সংসদের ভিতরে এবং বাইরে। এখনো পর্যন্ত সরকার এমন কিছু করে বসে নাই যেটার জন্য রাজপথে যেতে হবে। তারপরে ধরেন রাজপথে গেল কেউ, রাজপথে যেতে তো কারো বাধা নাই, কিন্তু রাজপথে গিয়ে জনসমর্থন পেতে হবে। সেই জনসমর্থন পাওয়ার মতো জায়গায় জামাতে ইসলাম এবং এনসিপি আছে কিনা, এটা তাদেরকে চিন্তা করতে হবে, তারপরে তারা রাজপথে যাবে। তবে একটা বিষয় খুব পরিষ্কার, রাজপথে গিয়ে যদি তারা আবারও আগের মতো অবরোধ, হরতাল, শাহবাগে আয়, রাজুতে আয়, এখানে আয়, সেখানে আয়, এগুলা বলতে থাকেন, তাহলে আয় আয় চাঁদ মামার মতো ওনারা ডেকে যাবেন। চাঁদ মামা জীবনও ঘরে আসে না কিন্তু হাজার হাজার বছর ধরে, মানে এটা আমার কথার কথা আর কি বলছি, মানে বাঙালি যতদিন এই চাঁদ মামাকে ডাকতে শিখেছে, চাঁদ মামাকে ডেকে এনে মাথায় টিপ দিতে বলেছে, তাই না, কপালে টিপ দিয়ে যা, কিন্তু জীবনও চাঁদ মামা এসে টিপ দেয় না। ওই রকম যতই এখানে আয় সেখানে ওনারা বলেন কেন, চাঁদ মামা আসবে না, রাজুতো আসবে না, কোথাও আসবে না, এবং আন্দোলনটা হবে না। আন্দোলন হতে গেলে জনগণের মধ্যে ক্ষোভ প্রস্তুত হইতে হয়। জনগণের ক্ষোভ কিন্তু কোনো রাজনৈতিক দল প্রস্তুত করে না, জনগণের ক্ষোভকে রাজনৈতিক দল কাজে লাগায়। যেমন শেখ হাসিনার সরকারের প্রতি জনগণের ক্ষোভ তৈরি হয়েছিল এবং সেই ক্ষোভকে কাজে লাগানো গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে কি জনগণের কোনো ক্ষোভ তৈরি হয়েছে? এখনো পর্যন্ত হয়েছে বলে আমার মনে হয় না, সেরকম ক্ষুব্ধ দেওয়ার মতো কোনো কাজ বিএনপি করে নাই। তবে আর কিছু কিছু ক্ষমতা মহলকে হয়তো তারা ক্ষুব্ধ করে তুলেছেন, যেমন একটা হচ্ছে যে সংবিধান সংস্কার, কি কি পরিষদ, হ্যাঁ কি কি পরিষদ টরিষদ, এগুলি সংবিধানই নাই এবং সংবিধান বিরোধী। বিএনপি নিশ্চয়ই এরকম কোনো ঝুঁকি নিবে না বা এরকম কোনো কিছু করবে না যেটা সংবিধান বিরোধী হয়, কারণ বিএনপি সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে। বিএনপি একটি সাংবিধানিক রাজনৈতিক দল, বিএনপি সবসময় সাংবিধানিক পদ্ধতিতে রাজনীতির পক্ষে কথা বলেছে। এখন এটা বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত, সেই রাজনৈতিক সিদ্ধান্তকে বিএনপি যদি আইনগতভাবে স্টে করাতে পারে, সেটাকে স্ট্যান্ড করাতে পারে, তাহলে তো আপনি বিএনপিকে বাধা দিতে পারেন না। কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কাজটা যদি জনগণের বিপক্ষে হয়, জনগণের স্বার্থ বিরোধী হয়, তাহলে আপনি যুক্তিতর্ক দিয়ে সেটা বলবেন যে এই জায়গাতে বিএনপি জনস্বার্থ বিরোধী কাজ করেছে, এবং তখন যদি সত্যি সত্যি জনগণ আয় আয় ডাক শুনে আসে তাহলে আন্দোলন হবে, কিন্তু ঈদের পরেই হবে। ঈদের আগে ওনাদেরকে করতে কে না করেছে? তার মানে হচ্ছে জনগণ ঈদের খুশি করতে চায়, ওনারা জানে ঈদের খুশির আগে কিছু করলে হবে না, সেজন্য আগে ঈদের খুশিটা করেছে। এখন মনে করেন তারা ডাক দিল আয় আয়, কেমনে আসবে? জনগণকে তো বাসে ট্রাকে আসতে হবে, তেল কোথায়, তাই না? তেল নাই, তারপরে হচ্ছে তেল হয়তো আছে কিন্তু সেই তেল আবার 10 লিটার 20 লিটার বেশি করে পাওয়া যাচ্ছে না, তাহলে জনগণকে পায়ে হেঁটে আসতে হবে। ওনারা কি মনে করেন আন্দোলনে তেল নাই? তারপরে হচ্ছে আন্দোলনের জন্য পয়সা কড়ি লাগে, সেই পয়সা কড়ি কি আসছে এখনো আগের মতো বিশেষ ভাবে? আমার তো মনে হয় না, সেই পয়সা কড়ির যোগানও কমে যাওয়ার কথা। আর তৃতীয় হচ্ছে যে সম্পূর্ণ নির্ভর করবে কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, দানা বাঁধবে কি বাঁধবে না, এটা নির্ভর করে সরকারের আচরণের উপর। যে সরকারের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বাসায় যায়, বিরোধী দলকে জড়িয়ে ধরে, যে সরকারের প্রধানমন্ত্রী নিজে কৃচ্ছতা সাধন করে, যে ছোট চেয়ারে বসে, তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার জন্য একটু সময় লাগবে। এখন কি করিলে কি হয় এটা জানার জন্য আমার মনে হয় আমাদের উচিত আওয়ামী লীগের সাথে কোচিং করা, কোচিং সেন্টার করে তো তারা, তখন জামাতের উচিত বা এদের উচিত যে ঈদের পরে না যে কোনো সময় আন্দোলন করার জন্য একটা ভালো কোচিং সেন্টার। পরে আন্দোলন বলেছে কোন ঈদ সেটা হয়তো পরে না ঈদ হতে পারে, কোরবানির ঈদ হতে পারে, এই ঈদের পরে হতে পারে। তবে আন্দোলন করতে গেলে আমার মনে হয় এই মুহূর্তে তাদের কোচিং করা ছাড়া কোনো উপায় নাই। কেননা এইসব হরতাল করে যারা সবচেয়ে অভিজ্ঞ ছিল, এরা 17 বছর ক্ষমতায় থাকার পরে এরা হরতাল ভুলে গিয়েছে, এরা এখন আর পারে না। ফলে দুই পক্ষকে কোচিং করাবেন, একদল শেখাবেন আয় রাজুতে আয়, আর আরেক দল শেখাবেন কিভাবে এই হরতাল সফল করতে হয়। তারপরে যদি সবাই মিলে ওনাদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, সেই সুযোগও নাই, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ কোথেকে আসবে? নাই, ছাত্রলীগ নাই, যারা ভাঙচুর হরতাল এসব
সত্যিই পারতো আর কি করতে, অনেকদিন পরে নাই, তারা নাই। আর এখন যারা আছেন আমি শিওর না তারা এটা পারবে, কারণ জনগণ আর তাদের কথায় এই আয়া চাদম আসবে না।